যে এই ঘটনা যেখানে রিটের আবেদনই এটা উল্লেখ করা নাই, কিন্তু সেই কনস্পাইরেসিটা করে ডাকসুকে পেছানোর চক্রান্ত। এবং যখন জাতীয় ইলেকশন আর ডাকসু মুখোমুখি নিতে পারবে, ডাকসুকে মানুষ ভুলে যাবে, জাতীয় ইলেকশনের দিকে মানুষের দৃষ্টি ফিরে যাবে। সুতরাং ডাকসুকে মানে যাতে আর হতে না দেওয়া হয়, এজন্য এই টাইম লেন্দি করা। ডাকসু নির্বাচন স্থগিত করতে রিট দায়েরকারী একটি বিদেশি সংস্থার গোয়েন্দা সংস্থার প্ল্যান বাস্তবায়নে কাজ করছে, এমন অভিযোগ আপনি সত্য মনে করেন কিনা? অভিযোগের সত্যতা তো ডকুমেন্টসের উপরে ডিপেন্ড করে। ওরকম জাতীয় ডকুমেন্টস যেহেতু আমরা পাই নাই, আমরা নিশ্চিতভাবে সেই বিষয়গুলো বলতে পারি না। তবে ডাকসু বানচালের ক্ষেত্রে যে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত আছে, এটা স্বাভাবিকভাবেই অনুমেয়। কারণ যখন থেকেই ডাকসু ইলেকশন বা রাকসু, চাকসু বা জাকসু ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়েছে, একটা অংশ চাইনি যে এই ইলেকশনটা আসলে হোক। এই ক্ষেত্রে বামদের রোলটা খুবই সিগনিফিকেন্ট একটা রোল। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রার্থী ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য তো তারা নানা ধরনের ট্যাগিং, বুলিং, আদারিং, এরপরে ইউনিভার্সিটি শিক্ষকরা যখন আমাদেরকে কোনো মিটিংয়ে ডাকতো, সেই মিটিংয়ে তারা একতাবদ্ধ হয়ে জোট হয়ে যেত। এবং ছাত্রদলও, মানে দুঃখের বিষয় হচ্ছে এই ফ্যাসিবাদের দোসর যারা ছিল এই বামরা, তাদের সাথে ছাত্রদলও একসাথে হয়ে যেত, হয়ে এরপরে ছাত্র শিবিরের এগেইনস্টে তারা বক্তব্য রাখতো, কথা বলতো। আমরা যে কয়টা মিটিংয়ে গিয়েছি, প্রত্যেকটা মিটিংয়ে তাদের এই রোল আমরা দেখতে পেয়েছি। এটা আমাদেরকে খুব কষ্ট দিয়েছে যে দীর্ঘ সময় ধরে যাদের সাথে আমাদের এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, তারা আজকে সামান্য স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবিরকে তাদের প্রতিপক্ষ মনে করে তাদের শত্রুকে তারা আসলে চিনতে পারছে না। এখানে যেই ঘটনাটা ঘটছে, বামদের পক্ষ থেকে যে রিটটা দায়ের করা হয়েছে, একজন নারী নেত্রী তাদের এই রিটটা দায়ের করেছেন। আসলে সেই নারী নেত্রীর মূলত মানে সিস্টেম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেখানে অভিযোগ দায়ের করার কথা, তিনি এইটাকে না করে এখন ডাইরেক্ট হচ্ছে হাইকোর্টে সেখানে আবেদন করলেন, যেটা হাইকোর্ট আজকে জাজমেন্টের মধ্যেও এটা দৃষ্টি দিয়েছে যে এইটার প্রতিক্রিয়া বা যেখান থেকে প্রতিকার পাওয়ার দরকার ছিল, প্রিলিমিনারি স্টেপ পার করে একেবারে হাইকোর্টে যাওয়া এবং নির্বাচনের ইমিডিয়েট 7-8 দিন আগে এই জাতীয় ইন্টেনশন নিয়ে এই কাজটা করার পেছনে অবশ্যই মানে এর অর্থায়ন বা এর বুদ্ধিদাতা, এর চক্রান্তকারী মানে নিঃসন্দেহে পেছন থেকে কেউ না কেউ এখানে কলকাঠি নাড়ছে বলে আমাদের বিশ্বাস। এবং তারা ডাকসু ইলেকশনটা রিট করেছে একজন ছাত্রের এগেইনস্টে, যে সে তার প্রার্থিতা বাতিল হবে কি হবে না। হঠাৎ করে হাইকোর্ট ডিভিশন রায় দিয়ে দিল যে ডাকসু নির্বাচন 1-1.5 মাস পিছিয়ে একটা রায় দিয়ে দেওয়া হলো। কার ইশারায় এই জিনিসটা করা হয়েছে এটা জাতি জানতে চায়। এটা পরিষ্কার করতে হবে আমাদের কাছে যে এই ঘটনা যেখানে রিটের আবেদনই এটা উল্লেখ করা নাই, কিন্তু সেই কনস্পাইরেসিটা করে ডাকসুকে পেছানোর চক্রান্ত। এবং যখন জাতীয় ইলেকশন আর ডাকসু মুখোমুখি নিতে পারবে, ডাকসুকে মানুষ ভুলে যাবে, জাতীয় ইলেকশনের দিকে মানুষের দৃষ্টি ফিরে যাবে। সুতরাং ডাকসুকে মানে যাতে আর হতে না দেওয়া হয়, এজন্য এই টাইম লেন্দি করা। তাতে ছাত্ররা ফুঁসে উঠেছে, প্রতিবাদ জানিয়েছে। আবার যে প্রার্থীর ব্যাপারে অভিযোগ করা হয়েছে, বামদের প্যানেলের মধ্যেও কিন্তু এমন প্রার্থী আছে যারা আগে ছাত্রলীগ সংশ্লিষ্ট, ছবি আছে, কমিটিতে লিস্ট আছে। এরপরে ছাত্র দলের যে 27 জনের প্যানেল দিয়েছে সেখানে 6 জন আছে ছাত্রলীগ সংশ্লিষ্ট। এরপরে মূল যে প্যানেল হলগুলো থেকে সরাসরি তারা দিয়েছে সেখানে 19-20 জন এখানে সদস্য যারা রয়েছে সরাসরি ছাত্রলীগের সাথে যুক্ত। বামরা দেখবেন ছাত্র দলের এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন করে না। এরপরে ট্যাগিং, বুলিং, শেমিং যেগুলো করা হয়, ছাত্র দলের নেতাকর্মী কোনো কিছু করলে বামরা তা নিয়ে কোনো কথাবার্তা বলে না। এর মাধ্যমে একেবারে স্পষ্ট যে একটা এলাই করেছে এবং সব মিলে তারা পরিকল্পিতভাবে আদর্শিক জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন তারা সম্মিলিতভাবে হাইকোর্টকে ব্যবহার করা, এরপরে হচ্ছে প্রোপাগান্ডাকে ব্যবহার করা, এগুলো সম্মিলিতভাবে তারা করার জন্য চেষ্টা করছে। আমরা আসলে আমাদের কোনো ভাষা নাই। আমরা তাদেরকে বলেছি মিথ্যাচার করলে মিথ্যা কখনো টিকে থাকে না। মিথ্যাচার করলে এগুলো প্রকাশ পাবে, মানুষের সামনে প্রকাশিত হবে। তারাই বরং ছাত্রদের কাছ থেকে ঘৃণিত হচ্ছে, মানে একেবারে মানে পৃথক হয়ে যাচ্ছে। ছাত্র বান্ধব কার্যক্রম করা, সত্য পথে থাকা, ক্যাম্পাসে মানে শিক্ষার্থীদের উপকার হয় এমন কার্যক্রমই ছাত্র সংগঠনের করা উচিত। তাহলে ছাত্রদের আস্থা ফিরে আসবে ছাত্র সংগঠনগুলোর প্রতি। আপনি ছাত্র দলের কথা বলছিলেন, কিন্তু আপনারা তো দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলেন। এখন এই আপনাদের মাঝে এই অনৈক্যটা হলো কেন, এবং দূরত্বটা দুই ছাত্র সংগঠনের মধ্যে কেন দূরত্ব হলো? এটা নিয়ে ছাত্র দল ভালো প্রশ্নের উত্তরটা দিতে পারবে। আমরা 5 আগস্টের পরে তাদের সাথে আমরা সম্পর্ক উন্নয়নের জন্য এমন কোনো কাজ নাই যা করি নাই। আমাদের যে কয়টি প্রোগ্রামের আয়োজন করেছি, ইভেন আমাদের ইফতার মাহফিলের আয়োজন রমাদান মাসে করা হয়েছে, সেখানে তাদেরকে আমরা ইনভাইট করেছি ফর্মালি। তারা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছে কিন্তু আসে নাই।
আমাদের অন্যান্য ছাত্র সংগঠন নিয়ে 5 আগস্টের পরে অন্তত 6-7 বার আমরা বসেছি, প্রতিবারই ছাত্র দলকে আমরা ইনভাইট করেছি, তারা আসে নাই। তৎকালীন সময়ের গত বছরের যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি এবং তৎকালীন সময়ের সেক্রেটারি জেনারেল 5 আগস্টের পরে বিএনপির কার্যালয়ে গিয়ে ছাত্র দলের সাথে সেখানে মিট করে আমরা বলেছি যে আমরা কিভাবে নতুনভাবে বাংলাদেশকে গঠন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আসেন, আমরা বসে আলোচনা করি। সেখানে তারা কোনো ধরনের সাড়া না দিয়ে বামদের ন্যারেটিভকে সামনে নিয়ে এসে ওই 71-এ তোমাদের অবস্থানটা কি ছিল এই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। বিভাজনের রাজনীতি, ট্যাগিংয়ের রাজনীতি, এগুলো ছাত্রদল প্রথমে শুরু করেছে। আমরা প্রথম দিকে যথেষ্ট পরিমাণে এখনো পর্যন্ত সহনশীল অবস্থায় আমরা চাই যে আমাদের মধ্যে যে কাদা ছোড়াছুরি, আমাদের মধ্যে কম্পিটিশন থাকবে, কিন্তু একেবারে মানে যে দূরত্ব এবং কাদা ছোড়াছুরি, বাজে ধরনের একটা অ্যাটিটিউড আমাদের মধ্যে, মুখোমুখি অবস্থান, এগুলো ছাত্ররা দেখতে চায় নাই। 5 আগস্টের পরে ইচ্ছাকৃতভাবে ইসলামী ছাত্র শিবিরকে তাদের অপোনেন্ট দাঁড় করানো হয়েছে। বামরা তাদেরকে যেভাবে বুঝিয়েছে, যে মস্তিষ্ক নষ্ট করেছে ছাত্রলীগকে বামরা এবং ছাত্রলীগকে আওয়ামী লীগকে সেই পতনের দাঁড় করিয়েছে, পতনের মুখোমুখি করেছে, একই অবস্থানগুলো আজ ছাত্র দলের দিকেই যাচ্ছে। বামদের মানে সাজেশন নিয়ে, বামদের পরামর্শ নিয়ে তাদের গা ঘেঁষে থাকার কারণে আজকে ছাত্র দলও তাদের স্ট্যান্ড, তাদের কর্মসূচি থেকে সরে এসে শুধুমাত্র একটা ছাত্র সংগঠনকে ঠেকানোর জন্য তাদের সব কর্মসূচিগুলো তারা নিচ্ছে। আমরা বারংবার এখনো পর্যন্ত তাদের রিকোয়েস্ট করি, এই জাতীয় কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কখনো ভালোভাবে কোনো কিছুই গঠন করা সম্ভব না। ফেরত আসেন, মিথ্যা ট্যাগিং, বুলিং এগুলো বাদ দিয়ে যদি ক্যাম্পাসে ছাত্রবান্ধব কার্যক্রম করতে পারি, কম্পিটিশন করি, আমরা সুস্থ কম্পিটিশন হোক, এর মধ্য দিয়ে যেই গেইন করি তাকেই আমরা সকলে অ্যাপ্রিসিয়েট করব। এটার এই অ্যাটিটিউডগুলো আমাদের ভিতরে আরও বেশি পরিশীলিত থাকা উচিত এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে এই জিনিসটা সর্বোচ্চ আমরা চেষ্টা করছি, এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। কোনো ধরনের সংঘাত, সংঘর্ষ এগুলো এড়িয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ যাতে একটু গড়ে তুলতে পারি, কিন্তু সেক্ষেত্রে তাদের রেসপন্সটা আমাদের একেবারেই 0% ছিল। কোনো প্রোগ্রামে বা কোনো আয়োজনে ইসলামী ছাত্র শিবিরকে তারা কখনো দাওয়াত দেয় নাই। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডেকেছে প্রশাসন, তখন বারংবার তারা দাঁড়িয়ে বামদের সুরে সুর মিলিয়ে বলছে যেখানে ছাত্র শিবির থাকবে সেখানে আমরা থাকবো কিনা এই প্রশ্ন আগে প্রশাসনকে এই জবাব নাকি আগে দিতে হবে। 71-এর ইস্যুটা তারা সামনে টেনে নিয়ে আসছে আওয়ামী লীগের মতো, অথচ আমরাও তাদের জন্য প্রশ্নও করি নাই যে 71-এ তাদের অবস্থানটা আসলে কি। তাদের জন্ম হয়েছে 79 সালে, এবারে বিএনপির জন্মের সময় প্রতিষ্ঠাকালীন যে 19 জন সদস্য, তার মধ্যে 5-6 জন সদস্য ছিল একেবারেই মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানে ছিল, তারা যাদেরকে রাজাকার বলে স্বীকৃত। তারা পরবর্তীতে ইনক্লুসিভ একটা পলিটিক্সের অধীনে এসে বিএনপিকে সাজিয়েছে এবং তারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। এই জায়গাগুলোতে তাদের অবস্থানটা তো তারা কখনো ক্লিয়ার করে নাই। মুক্তিযুদ্ধে তাদের কোনো তো ভূমিকাই আমরা দৃশ্যমান দেখি নাই। ছাত্র সংগঠনটা প্রতিষ্ঠা হয়েছে মুক্তিযুদ্ধের অনেক পরে, কিন্তু তারা সেই পুরাতন বন্দোবস্ত, পুরাতন সেই কথাগুলো নিয়ে এসে এই দেশের যারা পরীক্ষিত জুলাই আন্দোলনে যারা সামনে থেকে যে সংগঠন নেতৃত্ব দিয়েছে, যারা শাহাদাতের নজরানা পেশ করেছে, নেতাকর্মী এখানে আহত হয়েছে, সেখানে পঙ্গুত্ব বরণ করেছে, শহীদ হয়েছে, এখন আবার সেই পুরাতন কথাগুলো নিয়ে এসে জুলাইকে ম্লান করার অপচেষ্টা এবং নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগটা ছিল সেই সুযোগটা আমরা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে হারাতে বসেছি। আপনারা এবার ডাকসুতে নিজেদের প্রথা ভেঙে দিয়েছেন, সেটি হলো যে আপনাদের প্যানেলে একজন নন হিসাবে ছাত্রীকে রেখেছেন। নন হিসাবে ছাত্রী যিনি আছেন জুমা, ওনাকে রেখেছেন এবং চাকমা সম্প্রদায়ের একজন ছাত্র রেখেছেন। এটার পেছনের আসলে ব্যাখ্যাটা কি? আমরা তো জুলাই আন্দোলনে যখন আমরা আন্দোলন করেছি তখন আমাদের পলিসি মেকিং, রাস্তায় অবস্থান নেওয়া, সকল কর্মসূচির ক্ষেত্রে আমরা সম্মিলিত একটা প্রচেষ্টা করেছিলাম এবং সেখানে কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছেলে এবং মেয়ে উভয়ে অংশগ্রহণ করেছে। কলেজ, স্কুল, মাদ্রাসা সকলের একটা কন্ট্রিবিউশন ছিল। ইভেন দিনমজুর, রিক্সা চালক, পেশাজীবী, শ্রমিক সবাই ইনক্লুসিভ একটা আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং মানুষ রায় দিয়েছে যে আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে দখলদারিত্ব করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা, ধর্ষণ, রাজধানী, লোপাটের রাজনীতি করেছে, এর এগেইনস্টে মানুষ ক্ষিপ্ত হয়ে একটা রিঅ্যাকশনারি একটা বিপ্লব তারা করেছিল। তো যেহেতু মানুষের সংঘবদ্ধ একটা বিপ্লব ছিল, সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল এই জুলাই আন্দোলন, এবং জুলাই আন্দোলনের ফলেই তো আমরা এই ডাকসুতে প্যানেল দিতে পেরেছি। ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো একটু স্মুথলি করতে পারছে। তো যেহেতু জুলাই আন্দোলনের ফসল হিসেবে এই ডাকসুটা আমরা পেয়েছি, আমরা মনে করেছি যে এই ডাকসু সবার এবং ডাকসু ইলেকশনে নির্বাচিত হয়ে সকল
সকল ছাত্রদের জন্য কাজ করতে পারবে এমন সকল ছাত্রদের প্রতিনিধিদের নিয়েই হচ্ছে একটা প্যানেল হওয়া উচিত, যেটাকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বলছি। এবং সব ক্যাম্পাসগুলোতে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের নিয়েই আমরা আহ্বান জানিয়েছি, যে আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, আমরা যাদের মধ্য থেকে ইফেক্টিভ প্রোডাক্টিভ যাদেরকে পেয়েছি তাদেরকে আমাদের প্যানেলে আমরা অন্তর্ভুক্ত করেছি। সেক্ষেত্রে যার যার কন্ট্রিবিউশনগুলো জুলাই আন্দোলনে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মাত্র আহত, চোখ হারিয়েছে, একেবারে সবচেয়ে বেশি ভিকটিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, তাকে আমরা আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছি। জুমা যিনি জুলাই আন্দোলনের সামনে ছিল, এর আগে এবং পরে এখনো পর্যন্ত ছাত্রীদের অধিকার নিয়ে যিনি অ্যাক্টিভিজম পরিচালনা করেছেন ক্যাম্পাসে, এর বাইরে হচ্ছে ছাত্রদের মধ্য থেকে যারা জুলাই আন্দোলনে কন্ট্রিবিউশন করেছে এবং শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্সি বাড়ানোর জন্য, স্কিলনেস বাড়ানোর জন্য যারা কাজ করে, সবাইকে নিয়ে একটা প্যানেল দেওয়ার জন্য, ঐক্যবদ্ধ একটা প্যানেল দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির চেষ্টা করেছে। এবং আমরা আশা করি যে এই প্যানেলের মধ্য দিয়ে মানুষ আসলেই বুঝতে পারবে ইসলামী ছাত্র শিবির যে ছাত্রদের নিয়ে কাজ করতে চায়, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে, যে বাংলাদেশে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, সেই বাংলাদেশ গড়ার আমাদের প্রত্যয়ের একটা মেসেজ আমরা এই প্যানেলের মধ্য দিয়ে ছাত্রদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আপিল বিভাগ ডাকসু নিয়ে যে রায় দিয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আপিল বিভাগের রায়টা তো আকাঙ্ক্ষিত ছিল, এবং তারা যেটা বলেছে যে এস এম ফরহাদের প্রার্থিতা বা হচ্ছে তার ইলেকশনে কোনো ধরনের বাধা নাই, এবং এস এম ফরহাদের ব্যাপারে যে এলিগেশনটা মিথ্যা এলিগেশন, প্রোপাগান্ডা, অপপ্রচার দীর্ঘদিন ধরে চালানো হয়েছে, এই ফরহাদ এবং যে ফরহাদকে তারা ছাত্রলীগের কমিটিতে যিনি ছিলেন সেই ফরহাদ এক ব্যক্তি নন। এরপরে হচ্ছে 5 আগস্ট পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে এস এম ফরহাদকে যখন আমরা সভাপতি করা হয়েছে, ভোটে নির্বাচিত হয়েছে, এরপরে সকল পত্রিকাগুলো সেই নিউজ প্রকাশ করেছে। সুতরাং তিনি তো এখন আর কোনোভাবেই তাকে বলার সুযোগ নেই, সে অন্য আরেকজন ব্যক্তি। এবং ইন্টেনশনালি যে কাজটা করা হয়েছে আপিল বিভাগ তাতে নিন্দা জানিয়েছে। তারা বলেছে এটার প্রতিকার তো ইনিশিয়ালি যে বিশ্ববিদ্যালয়ে যে ট্রাইব্যুনাল করেছে সেখানে আপিল দায়ের করার কথা, বা সেখানে এটা শুনানি হয়ে সমাধান হওয়ার কথা। এটা যারা করে নাই তারা ইন্টেনশনালি এই কাজটা করেছে। সুতরাং আপিল বিভাগ তার যে রায় দেওয়ার প্রয়োজন তারা সেটা দিয়েছে, এজন্য আমরা সন্তুষ্ট। আমরা আশা করি এর মধ্য দিয়ে যারা রিট করেছে তাদের যে বাজে ইন্টেনশন ছিল ছাত্ররা এটা বুঝতে পারবে।